বলেছিলাম না প্রথমে এই ভিডিওটা শুরু করার প্রথম দিকে যে আজকে এমন কিছু আলোচনা করব মানসিক অবস্থা শুনে মনে হবে যে বাবা এরকম মানসিক অবস্থা তো প্রায় প্রত্যেকটা মানুষেরই রয়েছে। এটা একটা বিশাল বড় একটা মানসিক রোগ, আর এই রোগটার নাম হচ্ছে সেই মানুষটা ওই ব্যক্তিটাকে বেশি প্রাধান্য দেয় বা ওই ব্যক্তিটাকে বেশি ভালোবাসে যে তার ক্ষতি করছে। কেন এরকম টাইপের মানসিক অবস্থা তাদের মধ্যে এলো, এবার সেইটা আমাদেরকে বুঝতে হবে। মানসিকভাবে বন্দী, সামাজিকভাবে বন্দী, অর্থনৈতিকভাবে বন্দী, ঘর গৃহস্থর দিক থেকে বন্দী, কোন দিক থেকে বন্দী নেই, সম্পর্কের দিক থেকে বন্দী, সব দিক থেকেই তো মানুষ বন্দী। কিছু কিছু মানুষ থাকবে দেখবেন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, আলোটা বন্ধ কর, বন্ধ কর আলোটা, কে আলো জ্বেলে দিয়ে গেল, এরপর চিৎকার করে। সমাধান নিয়েও কিন্তু আলোচনা করা হলো। তাহলে সমাধান কি বেরিয়ে এলো? যা দেখি তা হয় না, আর যা হয় তা দেখতে পাই না। এক অদ্ভুত জিনিস। আজ এরকম ধরনের কিছু একটা আলোচনা হতে চলেছে। আজকে মানুষের এমন একটা মানসিক অবস্থা, বা আরো বিরাটভাবে বলতে গেলে মানুষের এমন এক মানসিক রোগ নিয়ে আলোচনা করব, যে পুরো আলোচনাটা শোনার পর, মানে শেষ পর্যন্ত শোনার পর আপনার এটা মনে হতেই পারে, হওয়া 99% চান্সেস রয়েছে যে এইরকম টাইপের মানসিক অবস্থা বা মানসিক রোগ তো প্রায় প্রত্যেকটা মানুষের আছে, কার না নেই। কিন্তু এখান থেকে বাঁচবো কি করে? তাহলে আলোচনা হবে। আগে সেইটাকে নিয়ে আলোচনা করি, মানসিক রোগটাকে নিয়ে, এবং তারপরে সেখান থেকে বাঁচার রাস্তাটা নিয়েও আলোচনা হবে। এরকম ধরনের কোনো একজন প্রশ্ন আমাকে করেছেন এক ব্যক্তি। উনি আমাকে লিখছেন যে প্রায় 8-9 মাস ধরে উনি আমার ভিডিও দেখছেন। প্রথমে আমার যুক্তিগুলো একদম ভালো লাগতো না ওনার, তার জন্য আমার কোন এক ভিডিওতে উনি খারাপ মন্তব্য করেছিলেন, এবং তার জন্য সত্যি উনি লজ্জিত এবং দুঃখিত। দেখুন, এর জন্য লজ্জিত বা দুঃখিত হওয়ার কথা নয়, মানে এটাই স্বাভাবিক। আপনি খারাপ মন্তব্য করেছিলেন, আপনার ভালো লাগেনি, এটাই স্বাভাবিক, রাইট? এর জন্য লজ্জিত বা দুঃখিত হওয়ার কিছু নেই। কোনো ব্যক্তি অন্ধকারে রয়েছে, আর অন্য একজন ব্যক্তি গিয়ে দুম করে যদি তার সামনে আলো জ্বালিয়ে দেয়, তাহলে সে কি করবে? পরে কি আলো, এরকম করে চোখটাকে বন্ধ করে নেবে, রাইট? তো আপনার ক্ষেত্রে সেইটাই হয়েছে, তার জন্য লজ্জিত বা দুঃখিত হওয়ার কিছু নেই। সমস্যা তো তাদের যারা ওই অন্ধকারেই পড়ে থাকতে চায়। আলোচনা হচ্ছে, ডিটেলস আলোচনা হচ্ছে। তারপর উনি কি বলছেন যে তারপর আপনার যুক্তিগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করতে শুরু করলাম। যেমন বিভিন্ন ধরনের জায়গায় উনি রিসার্চ করছেন, যেমন গুগল, বিভিন্ন ধরনের এআই প্ল্যাটফর্মস, উইকিপিডিয়া, যেখান থেকে আমি প্রায়ই মাঝে মাঝে রেফারেন্স দিতে থাকি। বিভিন্ন মনীষীদের গ্রন্থ, যেমন কৃষ্ণমূর্তি, খুব ভালো ব্যক্তির নাম নিয়েছেন কৃষ্ণমূর্তি, যথেষ্ট ভালো, যথেষ্ট উন্নত। এবং তারপর উনি কি বলছেন, আজ আমি আপনার প্রত্যেকটা বক্তব্য মন দিয়ে একাধিকবার শুনি এবং জীবনে প্রয়োগ করি, ফলে আমার জীবনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত উন্নত হয়েছে। আপনার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আবার। অসংখ্য ধন্যবাদ। আপনি উন্নতি করছেন, বাস দ্যাটস ইট। এটাই আমার কাছে প্রাপ্য, এটাই আমার কাছে বিশাল বড় একটা পাওনা। এবার আসছে আসল প্রশ্নটাতে। এবার দেখুন ওনার প্রশ্ন, উনি কি বলছেন, কিন্তু আমার প্রশ্ন হলো, যখন আমি অন্যান্য আমার পরিচিত ব্যক্তিদেরকে বিষয়গুলো বোঝাতে যাই, তারা বুঝতে চায় না কেন? প্রথম প্রথম যদিও বা বিরোধ করছে, ঠিক আছে, সে তো আমিও করেছিলাম, রাইট? সেটা তো বললাম, এটা স্বাভাবিক। কিন্তু তারা কোনো রকমভাবেই যুক্তি, বিচার, বুদ্ধি কোনো কিছু ব্যবহার করতে চায় না। ওই যে বললাম, সমস্যাটা তাদের সঙ্গে যারা অন্ধকারে পড়ে থাকতে চায়। এরকম নয় যে তাদের শিক্ষাগত মান অনুন্নত, প্রত্যেকে যথেষ্ট পরিমাণে শিক্ষিত, কিন্তু তবুও তাদের এরকম টাইপের মানসিকতা কেন? যদি এই বিষয়ে আলোচনা করেন অত্যন্ত উপকৃত হব। ধন্যবাদ কৌশিক দা। ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, আপনাকে ধন্যবাদ আমি জানাচ্ছি এই প্রশ্নটা করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই যে বললাম ভিডিও শুরুতে, যা দেখতে পাই তা হয় না, আর যা হয় তা দেখতে পাই না বা আমরা দেখতে চাই না। এটা একটা বিশাল বড় একটা মানসিক রোগ, আর এই রোগটার নাম হচ্ছে স্টকহোম সিনড্রোম। ভালো করে বুঝুন, শুনুন ভালো করে। এই রোগটার নাম হচ্ছে, মানসিক অবস্থাটার নাম হচ্ছে স্টকহোম সিনড্রোম। কি বললাম আমি? মানসিক অবস্থা, মানসিক রোগ। এটাকে মনোবিজ্ঞানীরা নাম দেয়নি। কারণ কেন? ওই যে বললাম, প্রায় অধিকাংশ ব্যক্তির মধ্যে, প্রায় প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু এই সিমটমসগুলো দেখতে পাওয়া যায়, যার জন্য এটাকে মানসিক রোগ হিসাবে মনোবিজ্ঞানীরা আখ্যা দেননি, এটাকে একটা মানসিক অবস্থা বলে দিয়েছে। কিন্তু ওই যে বললাম, ব্যাপক অর্থে বলতে গেলে এটাকে মানসিক রোগই বলা চলে। কি এই মানসিক অবস্থা? অর্থাৎ এই যে যার নাম দেওয়া হয়েছে স্টকহোম সিনড্রোম, বেসিক্যালি এটা হচ্ছে সেটাই যে মানুষ যখন কোনো মানুষের ক্ষতি করে, আর যে মানুষটার ক্ষতি হচ্ছে সেই মানুষটা ওই ব্যক্তিটাকেই বেশি প্রাধান্য দেয় বা ওই ব্যক্তিটাকেই বেশি ভালোবাসে যে তার ক্ষতি করছে। ভালো করে বুঝুন। ধরুন আমার কেউ ক্ষতি করছে, রাইট? আমার কেউ ক্ষতি করে দিচ্ছে, কোনো একজন ব্যক্তি আমার ক্ষতি করছে, আর আমি তাকেই পছন্দ করি, আমি তাকেই ভালোবাসি, আমি তাকেই সাপোর্ট করি। তাহলে আমি কোন রোগে আক্রান্ত বা কোন মানসিক অবস্থায় আক্রান্ত? সেই মানসিক রোগ বা মানসিক অবস্থাটার নাম হচ্ছে স্টকহোম সিনড্রোম।
পরিষ্কারভাবে বলতে গেলে, সহজভাবে বলতে গেলে স্টকহোম সিনড্রোম হচ্ছে এটাই। এবার এই রোগটার নাম কিভাবে এরকম হলো স্টকহোম সিনড্রোম? সুইডেনের এক শহরের নাম হচ্ছে স্টকহোম। 1973 সালে ওই শহরে, অর্থাৎ স্টকহোম শহরে, অর্থাৎ ওই যে সুইডেনের যে শহর স্টকহোম, তো 1973 সালে ওখানে একবার একটা ব্যাংক ডাকাতি হয়েছিল। প্রায়ই হয় ব্যাংক ডাকাতি, তো সেখানে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল। তো সেখানে যে ডাকাতরা ওই ব্যাংক ডাকাতি করেছিল, তারা ওই ব্যাংকের যে সমস্ত কর্মচারী বা ওখানে হয়তো কিছু আপনার ব্যাংকের কিছু গ্রাহকও ছিল, তাদেরকে 6 দিন পর্যন্ত ওখানে বন্দি বানিয়ে রেখেছিল। 6 দিন পর্যন্ত ডাকাতরা ওখানে ডাকাতি করতে গিয়ে কোনো রকমভাবে ধরা পড়ে গেছে, না তারা পালিয়ে যেতে পারছে, না ওখানে কিছু মানে দরজা খুলে কোনো রকম পালিয়ে যেতে পারছে না, ধরা পড়ে যাবে সামথিং এরকম টাইপের কিছু একটা ঘটনা, যার জন্য ওরা 6 দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওখানে হোস্টেজ করে রেখেছিল, অর্থাৎ বন্দি করে রেখেছিল। এবার ওই 6 দিন পর যখন ওই ডাকাতগুলোকে ধরা হয় বা ওরা পালিয়ে যায় বা যাই হোক না কেন, তো যারা হোস্টেজ ছিল ওখানে, অর্থাৎ যাদেরকে বন্দি করে রাখা ছিল, তাদেরকে যখন রেস্কিউ করা হলো, ওখান থেকে বের করে নিয়ে আসা হলো, তাদের মানসিক অবস্থার পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তারা ওই ডাকাতগুলোকে বেশি সাপোর্ট করছে। তারা বলছে যে না, ওরা ডাকাতি করেছিল ঠিক আছে, কিন্তু ওরা ভালো মানুষ। তারা 6 দিন পর্যন্ত, ওই ডাকাতগুলো 6 দিন পর্যন্ত এই ব্যক্তিগুলোকে আটকে রেখেছিল, বন্দি করে রেখেছিল। 6 দিন পর এই ব্যক্তিগুলো যখন বেরোচ্ছে এবং এদের যখন মানসিক অবস্থার পরীক্ষা করা হচ্ছে, তখন তারা কি বলছে, না ওরা ভালো লোক। হতে পারে ওরা ডাকাত কোনো কারণে হয়তো চুরি চামারি করছে বা ডাকাতি করছে, কিন্তু ওরা যথেষ্ট ভালো লোক। ওদেরকে কোনো রকমভাবে যেন শাস্তি না দেওয়া হয়, ওদেরকে যেন না ধরা হয়, ওদেরকে যেন কোনো রকম পানিশমেন্ট না দেওয়া হয়। কেন এরকম টাইপের মানসিক অবস্থা তাদের মধ্যে এলো, এবার সেইটা আমাদেরকে বুঝতে হবে। মানুষ যখন দীর্ঘদিন কোথাও বন্দি থাকে, ভালো করে বুঝেন, এবার আমাদের অবস্থাটা বুঝতে পারবেন, আপনারা নিজেদের অবস্থাটা বুঝতে পারবেন, আমরা প্রত্যেকেই আমাদের অবস্থাটা বুঝতে পারবো। তো মানুষ যখন দীর্ঘদিন এরকম ধরনের মানে এরকম টাইপের বন্দি হয়ে থাকে, ভালো করে দেখুন, আপনিও বন্দি, আমিও বন্দি, আমরা প্রত্যেকেই বন্দি। আমাদের প্রত্যেকের কিছু লিমিটেশনস রয়েছে, এর বাইরে কিছু করতে পারবো না। এই পর্যন্তই আমার লিমিটেশনস, এর বাইরে আমি করতে পারবো না, অর্থাৎ বন্দি। মানসিকভাবে বন্দি, সামাজিকভাবে বন্দি, অর্থনৈতিকভাবে বন্দি, ঘর গৃহস্থর দিক থেকে বন্দি। কোন দিক থেকে বন্দি নেই? সম্পর্কের দিক থেকে বন্দি, সব দিক থেকেই তো মানুষ বন্দি। তো ওরাও তো সেরকমভাবে বন্দি ছিল ওই ব্যাংকের মধ্যে 6 দিন। তো মানুষ যখন এরকমভাবে বন্দি থাকে, তখন যখন ওই বন্দি থাকাকালীন অবস্থায় মানুষ যখন তার অপহরণকারীদেরকেও দেখে, মানে তারা মানে সেই সমস্ত ব্যক্তিরা যারা তাকে আটকে রেখেছে, তারা কি করে, তারা মাঝে মাঝে খেতে দেয়, কখনো বেঁধে রাখে, কখনো মনে আহা হা আর বেঁধে রাখবো না, খুলে দিলাম, যা খানিক্ষণ ঘুরে বেড়া, এই খেতে পেয়েছে এনে খেয়ে নে, দিয়ে আবার খাওয়া দাওয়া হলো, আবার বেঁধে দিল। তো এই যে খুলে দিচ্ছে, বেঁধে দিচ্ছে, খেতে দিচ্ছে না, তো যখন খেতে দিচ্ছে না তখন খারাপ লাগছে, যখন খেতে দিচ্ছে তখন ভালো লাগছে, যখন বেঁধে দিচ্ছে তখন খারাপ লাগছে, যখন খুলে দিচ্ছে তখন ভালো লাগছে। তো এই যে ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ ভালো খারাপ যে অবস্থাটা, তাতে মানুষের মধ্যে একটা ওই যে ওই সামনের যে ব্যক্তিগুলো যারা তাকে অপহরণ করে রেখেছে, বন্দি বানিয়ে রেখেছে, তাদের প্রতি একটা বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। তাদের প্রতি একটা একটা কি বলবো, একটা সহানুভূতি টাইপের একটা চিন্তা ভাবনা, একটা মনোভাব তাদের মনের মধ্যে উদয় হয়। ভালো করে দেখুন, আপনার ক্ষেত্রেও সেইটাই হয়, কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সেই জিনিসটাই হয়। ধরুন কোন একটা ওয়াইফ, তো তার বিভিন্ন রকম টাইপের লিমিটেশনস, তার বাইরে যাওয়া যাবে না, তার ঘোমটা মানে বেডরুম থেকে বেরোতে পারবে না, বেডরুম থেকে বেরোতে হলে তাকে ঘোমটা দিয়ে বেরোতে হবে, সকাল 6টার মধ্যে উঠে যেতে হবে, সবাইকে রান্না করতে হবে, মানে সবাইকে রান্না করে খাওয়াতে হবে, সকাল উঠেই তো প্রথমে চা করে খাওয়াতে হবে প্রত্যেককে। তার অনেকগুলো লিমিটেশনস রয়েছে, কিন্তু তবুও সে তার ওই হাজব্যান্ড বলুন বা তার শ্বশুর শাশুড়ি বলুন বা তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বলুন ভালোবাসে। কেন? বন্দি থাকা সত্ত্বেও ভালোবাসে। ওই যে বললাম স্টকহোম সিনড্রোম, এই রোগটার নাম ওই জন্য স্টকহোম সিনড্রোম। তো এই যে স্টকহোমে ঘটনাটা ঘটেছিল, তার জন্য এই রোগটার নাম দেওয়া হয়েছে স্টকহোম সিনড্রোম। তো ভালো করে ভেবে দেখুন, এই জিনিসটা আমাদের সাথেও ঘটছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত। আমার কাছে যখন কি আর বলবো, কত ব্যক্তি যে আমার কাছে এরকম টাইপের কনসাল্ট করতে আসছে, স্ত্রী পুরুষ নির্বিশেষে কত ব্যক্তি আমার কাছে এরকম টাইপের কনসাল্ট করেছে, হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না, শুনতে হয়তো কেমন টাইপের লাগবে, কিন্তু তাদের একদম স্ট্রেট কাট কনফেশন এরকম টাইপের যে আমি এখন এই ব্যক্তিকে বিয়ে করেছি, মানে কোনো একটা পুরুষ বা কোনো একটা স্ত্রী যেই বলুক না কেন, আমার সাথে যেই কনসাল্ট করুক না কেন, কোনো স্ত্রী কনসাল্ট করছে তো সে কোনো পুরুষের সম্বন্ধে বলবে, কোনো পুরুষ আমার সাথে কনসাল্ট করছে তো সে কোনো মহিলা বা স্ত্রীর সম্বন্ধে বলবে। তো কি বলছে যে আমি এইখানে বিয়ে করেছি বা এই সম্পর্কে জড়িয়ে গেছি বা জড়িয়ে পড়েছি, নিজের ইচ্ছাতে করেছি বা আমার বাড়ি থেকে দেখে দিয়েছে বা পরিস্থিতি যাই হোক না কেন, ম্যাক্সিমাম তো নিজের ইচ্ছাতেই করে।
তো তাদের স্ট্রেট কাট কনফেশন হচ্ছে এইটাই যে আমার এর আগে যে সম্পর্কটা ছিল, যার সঙ্গে আমি সম্পর্কে ছিলাম, সে অনেক ভালো ছিল, এখানে অনেক আমি খারাপ অবস্থায় রয়েছি, কারণ ওখানে স্বাধীনতা ছিল, এখানে স্বাধীনতা নেই। ওই যে বললাম, সমস্যাটা তাদের তাদের ক্ষেত্রে হয় যারা ওই অন্ধকারেই পড়ে থাকতে চায়। তো ওই অন্ধকার থেকে বেরোতে গিয়ে এমন অবস্থা না হয়ে যায় যে আপনি আরো বেশি অন্ধকারে পড়ে গেলেন। যারা আমার সাথে কনসাল্ট করেছিল, যাদের আমি এক্সাম্পলস গুলো দিচ্ছি, তারা কি করেছে, ওই অন্ধকার থেকে বেরোতে গিয়ে আরো অন্ধকারে পড়ে গেছে। কেন, কি জন্য হলো? তার কারণ বাস্তব জ্ঞান তাদের মধ্যে নেই। তারা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত চাহিদাগুলো, সামান্য ছোট ছোট যে সমস্ত ভালো লাগাগুলো, সেইগুলো নিয়ে ব্যস্ত। অল্প একটু সময় ভালো লাগলো, সেটাকে নিয়ে ব্যস্ত। এটাকেই তো বলে স্টকহোম সিনড্রোম রোগ। এতক্ষণ ব্যাখ্যাটা থেকে আমরা কি বুঝলাম? এটাকেই তো বলে স্টকহোম সিনড্রোম। এটাই তো এইরকম ধরনের মানসিক অবস্থা, যেখানে মানুষ তাকে বেশি পছন্দ করে যে তাকে বন্দি করে রেখেছে বা অপহরণ করে রেখেছে। তো এই ব্যক্তির এই যে প্রশ্নটা, যে আমি যাদেরকে বোঝাতে চাই, এই নয় যে তারা তাদের একাডেমিক কোয়ালিফিকেশনস বিলো দ্য স্ট্যান্ডার্ড, তা নয়, অ্যাবভ দ্য স্ট্যান্ডার্ড বা অ্যাভারেজ বা বেটার তাদের একাডেমিক কোয়ালিফিকেশনস, কিন্তু তবুও যখন তাদেরকে আমি বোঝাতে চাই বা বোঝাতে যাই, তারা আমার কথা বুঝতেই চায় না। হ্যাঁ, প্রথম প্রথম বিরোধ করবে মানলাম, কিন্তু বুঝতেই চায় না। কেন? কারণ তারা ওই যে তাদের যে একটা যে থটসগুলো তাদের মাথার মধ্যে গেঁথে রয়েছে, সেখানে তারা একটা সুন্দর তাদের একটা জায়গা বেছে নিয়েছে, একটা কি বলে ওটাকে, কমফর্ট জোন। তারা ওই কমফর্ট জোনের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছে। স্টকহোম সিনড্রোম, এটাই তো স্টকহোম সিনড্রোম। অর্থাৎ সেখানে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে ঠিকই, তাদের মান্যতাগুলো তাদেরকে কখনো কখনো ঠক্কর দিচ্ছে, কখনো কখনো পিছিয়ে দিচ্ছে, সবই বুঝতে পারছে, তারা জানে সবই। কিন্তু এই যে এই বিষয়গুলো যদি নিয়ে আলোচনা করতে হয় বা মনের মধ্যে গাঁথতে হয়, তাহলে তো বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হবে। কি লিখেছেন এই ব্যক্তি? উনি তো প্রথমেই বললেন যে আমার কথাগুলো শুনে প্রথম ওনার খারাপ লাগতো, আমাকে তার জন্য একবার কটূক্তিও করেছিল। কিন্তু যখন গুগল সার্চ করছে, যখন ইন্টারনেট সার্চ করছে, যখন উইকিপিডিয়াতে গিয়ে রিসার্চ করছে, বা বিভিন্ন যে এআই মডিউলসগুলো রয়েছে সেখানে যখন রিসার্চ করছে, তখন দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা কথাই সত্যি। তো যে মান্যতাটা তার মনের মধ্যে গেঁথে ছিল, সেটাকে চেঞ্জ করে একটা অন্য মান্যতা বা একটা অন্য বিশ্বাস বা একটা অন্য জ্ঞান নিজের মধ্যে স্থাপন করা, এ তো বিশাল বড় ব্যাপার। দেখতে গেলে খুবই ছোট ব্যাপার যদি ইচ্ছা থাকে তাহলে, আর যদি ইচ্ছা না থাকে তাহলে বিশাল বড় ব্যাপার। ওই কমফর্ট জোনে পড়ে থাকতে চাই, তাহলেও বিশাল বড় ব্যাপার। তো এইটাকেই বলে আসলে স্টকহোম সিনড্রোম। মানুষ সেখানেই পড়ে থাকতে চাই যেখানে সে পড়ে রয়েছে। হালকা একটা ইচ্ছা তার মধ্যে রয়েছে যে আমি এখান থেকে বেরোবো, ইচ্ছা রয়েছে নিঃসন্দেহে। প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম একটা সন্দেহ, মানে একটা ইচ্ছা রয়েছে যে আমি এখানে বাঁধা পড়ে রয়েছি, আমি এখানে যে পরাধীন অবস্থায় রয়েছি, আমি এখান থেকে বেরোবো। বেরোবো ওই পর্যন্ত, ভাবনা চিন্তা পর্যন্তই। তারপরে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে হবে, সেগুলো মানুষ করতে রাজি নয়। স্টকহোম সিনড্রোম, সেইগুলো করতে সে রাজি নয়। সব কিছু করবে, এমনকি যে মান্যতাগুলো নিয়ে বসে রয়েছে সেখানে প্রত্যেক দিন হোঁচট খাবে, তাও ঠিক আছে। ভাববেও যে এখান থেকে বেরোবো, কিন্তু এই ভাবনা পর্যন্তই, তার বেশি না। এটাকেই বলে স্টকহোম সিনড্রোম। এই বিষয়টা আমাদের আধ্যাত্মিক জগতের ক্ষেত্রেও কিন্তু সেম। আধ্যাত্মিক জগৎ বলুন বা আধ্যাত্মিক শিক্ষা বলুন বা আধ্যাত্মিক জ্ঞান বলুন, একই। এই যে আমি ভগবদ্গীতা নিয়ে আলোচনা করি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভগবদ্গীতা তো শুনি, আপনার কাছে বোঝার চেষ্টা করছি, বুঝছি। যারা অনেকে মেম্বারশিপ নিয়েছিলেন প্রথম প্রথম, তারা প্রশ্নগুলো করতেন, আর যারা এখনো মেম্বারশিপ নেননি তারা এখন প্রশ্নগুলো এখন আমাকে করেন। যে আপনার কাছ থেকে মাঝে মাঝে প্রায়ই ভগবদ্গীতা বোঝার চেষ্টা করি, অনেকে কনসালটেশনের মাধ্যমে বেশ কিছু শ্লোক নিয়ে আমার কাছে মাঝে মাঝে হাজির হয়ে পড়েছিলেন, মাঝে মাঝে হতেই থাকেন যে অমুক অধ্যায়ের অমুক শ্লোকটা বুঝতে পারলাম না, সেটা একটু বুঝিয়ে দিন। তো আমি এগুলো করি, না করা নয়। আমার তো কনসালটেশন সেশনে এগুলোই চলতে থাকে, আমার যে পার্সোনাল কনসালটেশন যে সমস্ত সেশনসগুলো হয়। তো সেখানে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভগবদ্গীতা তো বুঝছি, বোঝার চেষ্টাও করছি, কিন্তু কোথাও না কোথাও কি আটকে যাচ্ছি। কেন আটকে যাচ্ছে? কোথাও না কোথাও কি আমি মানতে পারছি না। কেন মানতে পারছে না? তার কারণ তারা ভগবদ্গীতাকে সমাজের সঙ্গে মেলানোর চেষ্টা করে। ভালো করে বুঝুন, ভগবদ্গীতাকে সমাজের সঙ্গে মেলানোর চেষ্টা করলে বুঝতে পারা সম্ভব নয়। সমাজ এবং ভগবদ্গীতা দুটো সম্পূর্ণ বিপরীত। ভগবদ্গীতা সমাজের জন্যই, কিন্তু এরকম ভাববেন না যে ভগবদ্গীতা সমাজের শত্রু, একদমই না। ভগবদ্গীতা সমাজের বন্ধু, সমাজকে উন্নত করার জন্যই। কিন্তু সমাজ সেই ভগবদ্গীতাকে পাত্তা দেবে তবে তো। কিন্তু সমাজের মানুষজনের ওই ভগবদ্গীতার প্রতি একটা কি বলবো, মানে একটা ফ্যাসিনেশনস রয়েছে যে আমি ভগবদ্গীতা শিখবো, তাহলে আমার জীবন উন্নত হয়ে যাবে। এবার ভগবদ্গীতায় যখন গিয়ে পড়ে দেখছে বা বুঝে দেখছে বা শুনে দেখছে বা বোঝার চেষ্টা করছে বা বুঝছে,
তখন দেখছি ও বাবা, এই তো সমাজে আমি যা শুনে এসেছি আজ পর্যন্ত এ তো পুরোপুরি উল্টো কথা। এগুলো তো মানা সম্ভব নয়, আমার পক্ষে আর চেঞ্জেস করা সম্ভব নয়। ওই যে প্রথমে যেটা বললাম, কোনো একজন ব্যক্তি অন্ধকারে বসে রয়েছে, তারকে গিয়ে আমি রুমের মধ্যে আলোটা জ্বালিয়ে দিলাম, তো কি করবো? বাপরে, কি আলো চোখের মধ্যে লাগলো। তো ভগবদ গীতা হচ্ছে সেই আলো। এবার যে ব্যক্তি এটা বুঝে যায় যে না, আমি অন্ধকারের মধ্যে থাকবো না, আমাকে আলোর মধ্যেই থাকতে হবে, চোখে একটু কষ্ট হচ্ছে এখন কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, নিজে নিজে ঠিক হয়ে যাবে, তারা ভগবদ গীতার দিকে যেতে পারে এবং তারা সমাজকে উন্নতও করতে পারে, উন্নত করার চেষ্টাও করে। কিন্তু যারা ওই অন্ধকারেই পড়ে থাকতে চায়, কিছু কিছু ব্যক্তি এরকম থাকে দেখবেন, ওই আলোটা জ্বালা দেওয়ার পর আমি কি রকম বললাম যে বাপরে কি আলো নিয়ে বলে আস্তে আস্তে হাতটা সরিয়ে নাই। কিন্তু কিছু কিছু মানুষ থাকবে দেখবেন, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, আলোটা বন্ধ কর, বন্ধ কর আলোটা, কে আলো জ্বেলে দিয়ে গেল, এরকম করে চিৎকার করে। তো তাদের পক্ষে সম্ভব নয়। তো এই যে বললাম আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে একই জিনিস, স্টকহোম সিনড্রোম। তো ভগবদ গীতাকে তারা সমাজের মতো করে চালানোর চেষ্টা করে। ভগবদ গীতা সমাজের মতো করে চলবে না, সমাজকে ভগবদ গীতার মতো করে চলতে হবে, তবেই হবে সমাজের উন্নতি। অর্থাৎ সেই সমাজের আলোর দরকার, কিন্তু সমাজ সেই আলোটাকে নিতে চাইছে না। কেন? বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। কিন্তু সমাজ সেই আলোটাকে নিতে চাইছে না। কেন? কারণ সমাজ ওই তাদের প্রতি সহানুভূতিশীল, যারা তাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, বেঁধে রাখছে, যার জন্য সমাজের এই সমস্ত মানুষরা ছটফট করছে, কান্নাকাটি করছে, মাথা ঠুকছে, ওইদিকে যাওয়ার চেষ্টাও করছে, কিন্তু যাচ্ছে না। ওই ভাবনা চিন্তা অবধি ঠিক আছে, ওর বেশি যেতে চাইছে না। এটা কিন্তু বলে স্টকহোম সিনড্রোম। এই জন্যই তো মানুষ ভাবে যে আমি মানুষকে ভুলভাল বোঝাই। আধ্যাত্মিকতা মানে কি? জগতের জ্ঞান মানে হচ্ছে বিজ্ঞান। বাইরের জগতের জ্ঞান সেটাকে বলে বিজ্ঞান, আর ভেতরের জগতের জ্ঞান সেটাকে বলে আধ্যাত্মিকতা। অর্থাৎ ভেতরের জগতে যে বিজ্ঞান সেটাকে তো বলে আধ্যাত্মিকতা। তো বিজ্ঞানমূলক চিন্তা ভাবনা চাই, বাইরের জগতের ক্ষেত্রেও ভেতরের জগতের ক্ষেত্রেও। বাইরের জগতের ক্ষেত্রে যে বিজ্ঞান থাকবে সেটা হচ্ছে প্রকৃতিমূলক, ভেতরের জগতে যে বিজ্ঞান থাকবে সেটা হচ্ছে ব্রহ্মমূলক। করি সেটা? আমরা করি না। আমরা বাইরের জগতে যা দেখছি ভিতরের জগতেও সেই জিনিসগুলোকে স্থাপন করতে চাই। অর্থাৎ ব্রহ্মকেও আমরা প্রকৃতি বানাতে চাই। কেন? তার কারণ আমরা অধিকাংশ মানুষই স্টকহোম সিনড্রোম নামক এই মানসিক অবস্থার শিকার। বলেছিলাম না প্রথমে, এই ভিডিওটা শুরু করার প্রথম দিকে, যে আজকে এমন কিছু আলোচনা করব মানসিক অবস্থা, শুনে মনে হবে যে বাবা, এরকম মানসিক অবস্থা তো প্রায় প্রত্যেকটা মানুষেরই রয়েছে। তখন এটাও বলেছিলাম যে সমাধান নিয়ে আলোচনা করব, সমাধান নিয়েও কিন্তু আলোচনা করা হলো। তাহলে সমাধান কি বেরিয়ে এলো? যে চোখে যখন আলোটা পড়বে তখন কিছুক্ষণের জন্য সহ্য করতে হবে, কারণ আমার চোখ ওই মুহূর্তে আলোটা পড়ার জন্য অভ্যস্ত নয়। অন্ধকারে ছিলাম তখন, কিছুক্ষণ সময় লাগবে, ঠিক হয়ে যাবে। ওই ধৈর্যটা দরকার, ওই ধৈর্যটা দরকার। ঠিক যেমন আমরা যখন আমাদের শরীর খারাপ হয়, তখন আমরা কি করে? আমরা ওষুধ খাই। কোনো মানুষের তো ওষুধ খেতে ভালো লাগে না, এমন কোনো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি যার ওষুধ খেতে ভালো লাগে। তো ওষুধ খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু তবুও কিন্তু সে ওষুধগুলো মনে করে করে খাই। এই খাওয়ার পরে আছে, খাবার আগে আছে, সন্ধ্যাবেলায় আছে, বিকেলবেলায় আছে, সকালে খালি পেটে আছে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আছে, মনে করে করে খাই। লিখে লিখে রাখে, অ্যালার্ম দিয়ে রাখে, অনেকে রিমাইন্ডার দিয়ে রাখে যাতে ভুলে না যে ওষুধটা খেতে। ভালো তো লাগছে না, তবুও সে লিখে রাখছে, রিমাইন্ডার দিয়ে রাখছে, অ্যালার্ম দিচ্ছে। কেন? তার কারণ তাকে সুস্থ হতে হবে। তো ওই যে মানুষ যেরকম সুস্থ হওয়ার জন্য জোর করে ওষুধ খায়, তো সঠিক আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে সেরকম ওষুধের মতো, জোর করে গ্রহণ করতে হবে। আমি বারবার বলেছি না যে যে জিনিসটা উচিত, যে জিনিসটা উচিত সেটা খারাপ লাগলেও আমাকে জোর করে করতে হবে, আর যে জিনিসটা অনুচিত সেটা ভালো লাগলেও করা বন্ধ করতে হবে। অভ্যাসে দাঁড়িয়ে যাবে তারপর। আর বিজ্ঞান বলে এইটাই যে কোনো বিষয়বস্তুকে নিজের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হলে তাকে 21 দিন প্র্যাকটিস করতে হয়। চলো আমি বাড়ি এসে থেকে 1 মাস করে দিলাম, তো 1 মাস আপনাকে এটা ধৈর্য ধরে মানতে হবে, খারাপ লাগলেও জোর করে মানতে হবে। তখন দেখবেন আপনাকে মানতে হচ্ছে না, ওটাই আপনার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এইটাই হচ্ছে একমাত্র রাস্তা এই মানসিক অবস্থা বা মানসিক রোগ থেকে বেরিয়ে আসার। ভুল করে ওষুধ খেতে যাবেন না মানসিক রোগের। এই যে অবস্থাটা নিয়ে আলোচনা করা হলো, বা এই যে মানসিক অবস্থাটা নিয়ে যেটা নিয়ে আলোচনা করলাম, কি বুঝলেন? তো যা বুঝলেন, যেটা এতক্ষণ ধরে আলোচনা করা হলো, সেটা কি কোনো ওষুধকে সারবে?
একদম না। নিজের থট প্রসেস, নিজের কনসিয়াসনেস তার ডেভেলপমেন্ট করাতে হবে, নিজের চিন্তা ভাবনার বিকাশ করতে হবে, নিজের মনকে, নিজের ব্রেনকে আরো ওপেন করতে হবে, আরো কিছু গ্রহণ করতে হবে। কুয়ো থেকে বেরিয়ে আমাদেরকে সমুদ্রে যেতে হবে। তার জন্যে নিজের যে চিন্তা ভাবনা সেটাকে আরো বিস্তৃত করতে হবে। ঘরের যে দরজা জানলাগুলোকে সেগুলোকে সব খুলে দিতে হবে, সম্ভব হলে আরো বড় করে দিতে হবে। অনেক হাওয়া আসবে, অনেক বাতাস আসবে, অনেক আলো আসবে। কোনোটা এলোমেলো হাওয়া, কোনোটা এলোমেলো বাতাস, কোনোটা আলো হয়তো চোখে লাগবে, একদম চ্যাকচ্যাক করে চোখে লাগবে, কোনোটা হয়তো মৃদু আলো, কিছু আলো হয়তো, অনেক কিছু আসবে। সেগুলোকে এক্সপিরিয়েন্স করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। নইলে আমরা কি করব? ওই যারা আমাদেরকে অত্যাচার করছে, যারা আমাদেরকে বেঁধে রেখেছে, যারা আমাদেরকে বন্দি করে রেখেছে, কখনো কখনো দয়া করে কিছু খেতে দিচ্ছে, কখনো একটু হাতটা খুলে দিচ্ছে বাথরুম যাওয়ার জন্য, কখনো পাটা খুলে দিচ্ছে সানটান করার জন্য, ওই আমরা তাদেরকেই ভালোবাসতে থাকবো, তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হয়ে থাকবো। তাহলে আর আলটিমেটলি কি দাঁড়ালো? তাহলে আমরা সেই মানসিক রোগের শিকার বা সেই মানসিক অবস্থার শিকার যার নাম হচ্ছে স্টকহোম সিনড্রোম। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।